আজকের দিনের শুরুতেই অসীম তালুকদারের মেজাজ খারাপ করার মতো দুটি ঘটনা ঘটে গিয়েছে। এক, তার পোষা 3টা কবুতর খোপ থেকে উধাও। 2, কোথাকার কোন নোংরা একটা বিড়াল এসে তার পায়ে খামচি দিয়ে গিয়েছে। খুব সকালে বাড়ির পেছনে সুপারি বাগানে বসে খবরের কাগজ পড়ার সময়টিতে দ্বিতীয় কাণ্ডটি ঘটেছে। মুখ থেকে টুটার শব্দ বের না করে বেড়ালের 14 পুরুষকে মনে মনে ধোলাই করে হন্তদন্ত ভঙ্গিতে বাড়িতে ঢুকেছেন অসীম। রাশভারী আওয়াজে ডাকছিলেন শাহনাজকে। শাহনাজ বারান্দা থেকে দুর্বল কদমে ছুটে এসে মুখোমুখি দাঁড়ায় স্বামীর। টকটকে হলুদ ফর্সা শাহানার মুখটা এক নিমিষে ফ্যাকাশে দেখালো। ভ্রুযুগল গুটিয়ে নিয়ে চিন্তিত ভঙ্গিতে বলে উঠল, শান্ত হন। কি হয়েছে? সাদ শাওকি কাল সন্ধ্যায় বাড়িতে ঢুকেছে কসম। ওরা কোথাও যায়নি। বিস্ময়ে বিহবল দৃষ্টি মেলে স্ত্রীর মুখটা দেখল অসীম মিনিট খানেক। চট করে আবার তার লাল পাহাড়ের চূড়ায় ওঠা মেজাজটা নেমে গিয়ে মুখটা সহজ হলো। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে শান্ত ভঙ্গিতে বেশ কিছুক্ষণ শাহনাজের কাচুমাচু মুখটা দেখে ছাড়ল মৃদু শ্বাস। তোমার সুপুত্র ধনদের ব্যাপারে কিছু জানতে চাইনি তো। তোমার ভাষ্যমতে ওহারা ভালো হয়ে গিয়েছে, তা বিশ্বাস করেছি। চোরের মন পুলিশ পুলিশ করলে তো মুশকিল শাহনাজ। মাথা নুইয়ে নিল শাহনাজ। কেমন অপ্রতিভ ভঙ্গিতে দাঁড়িয়ে রইল স্বামীর সম্মুখে। ইদানিং একটা খুব বাজে ব্যাপার ঘটছে শাহনাজের সাথে। তার বুকটা সারাক্ষণ ধরফর করতেই থাকে শঙ্কায়। কখন বাড়িতে দক্ষযুদ্ধ শুরু হয়। বাড়িতে দক্ষযুদ্ধ কখনোই শুরু হয় না। অসীম তালুকদারের পূর্বের ন্যায় ঠাটবাট নেই। ভীষণ মেজাজি মানুষটা অনেকটাই গুটিয়ে নিয়েছে নিজেকে এখন। আগের মতো চোটপাট করা তো দূরে থাক, বাড়ির সার্বিক পরিস্থিতিতে নির্লিপ্ত অবস্থানকেই বেছে নিয়েছেন তিনি। শাহনাজ ঢোক গিলল, জড়ানো গলায় বলল, আপনি এমনভাবে ডাকছিলেন, ভাবলাম ওদের উপর খেপেছেন হয়তো। কেউ নালিশ এনেছে হয়তো। এত মেজাজ তো ওদের উপর ছাড়া আপনি। তবে পরোক্ষভাবে স্বীকার করলে তোমার সুপুত্র ধনেরা ছাড়া আর কেউ আমাকে খেপায় না। শাহনাজের কথা শেষ হতে না দিয়ে অসীম তালুকদার বললেন তার ছেলের ভঙ্গিতে। শাহনাজ এইবার আহত গলায় বলে, সব সময় তোমার সুপুত্র ধন করেন কেন? ওরা কি শুধু আমার ছেলে? অসীম ড্রয়িং রুমে ঢুকে হাতের খবরের কাগজটা সেন্টার টেবিলের উপর রেখে গমগমে স্বরে বলল, না না, সে কথাই বলছি। ওরা তো আমারও ছেলে। সেজন্যই তো লাখ লাখ টাকা খরচ করে থানা থেকে সারাতে হতো আমাকেই। বাপ যে আমি। গলাটা যেন কেঁপে উঠল মৃদু। শাহনাজ টের পেয়ে চমকালো। স্বামীর কণ্ঠে পুরনো সেই হতাশা। এতদিন অনেকটাই নিষ্পৃহ ছিল, তবে এর পেছনে কারণ কি? আসলে কি কিছু ঘটেছে? কিছু হয়েছে? ওরা তো চেষ্টা করছে আপনার মন মতো চলতে। শাওকি বসছে না তালুকদার কসমেটিক্সে। আর তোমার মেজপুত্র? বিদ্রুপাত্মক ভঙ্গিতে ঘুরে তাকায় অসীম স্ত্রীর মুখ পানে। জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে শাহনাজের মুখ দেখে। শাহনাজ গলা খাকারি দেয়, কণ্ঠে জোর এনে বলে, সাদের নামে নালিশ তো আসে না আগের মতো। এত চুপচাপ হয়েছে ছেলেটা। একটু ঘোরাঘুরি করে শুধু, কারো ক্ষতি তো করে না। তবু এত নারাজ কি কেন? ছেলের হয়ে সাফাই গাওয়ার ভঙ্গিটা বড্ড শিশুসুলভ শাহনাজের। অসীম তালুকদার হাসি চেপে রেখে মুখে রাগি রাগি ভাব এনে বলে, ঘোরাঘুরি করলেই হবে। এ জন্মে আর সংসার ধর্ম করতে হবে না। চাকরি খুঁজছে তো, পেয়ে গেলেই একটা ভালো মেয়ে দেখে। চাকরি পাবে তোমার ছেলে? সে যোগ্যতা আছে? তাও না হয় পেল কপাল গুনে। মেয়ে দেবে কে ওকে? শাহনাজ ভর সকালে ছেলের বিরুদ্ধে স্বামীর লাগাম ছাড়া কথা শুনে ভয়ার্ত চোখে আশেপাশে তাকায়। অসীমের মুখের লাগাম সে টানতে পারবে না এখন। ছেলেটা বাড়িতেই আছে। যদি এসব কথা কানে যায় তবে এক্ষুনি খুব বাজে একটা কিছু ঘটে যাবে এই তালুকদার ম্যানশনের ড্রয়িং রুমে। নিচতলায় দক্ষিণের ঘরটি এ বাড়ির মেজ ছেলে সাত তালুকদারের। শাহনাজ তেরচা চোখে বারবার ওই বন্ধ দরজার দিকে তাকিয়ে স্বামীকে চাপা আওয়াজে বলল চুপ করতে। অসীম থামলেন না, বরং গলার আওয়াজ আরেকটু উঁচিয়ে যেন ওই দক্ষিণ পাশের ঘরের মানুষটাকে শুনিয়ে বলে যেতে লাগলেন, ওনাকে বলে দিও তালুকদার রাইসে ক্যাশিয়ারের পোস্টটা এখন খালি আছে। 1 তারিখে গিয়ে বসতে। ইন্টারভিউ দিতে হবে না। যে ধারা লেখাপড়া করেছে আজীবন, তাতে সাহেবের চাকরি ভুলে যাও। ওই ক্যাশিয়ারের পোস্টটাই ঠিক আছে ওনার জন্য। বেতন ফিক্সড 12,000 দেব। বউ নিয়ে 12,000 দারুণ চলতে পারবে। খাওয়া থাকার খরচ তো আমারই আজীবন। শাহনাজের ইচ্ছে করছে মাথা ঠুকতে দেয়ালে। এই লোককে কি করে থামাবে সে?
ওদিকে সাদ উঠে গেলে তর্ক লেগে যাবে। তবে শাহনাজের কিছুই করতে হয় না। অসীম নিজেই থামলেন সিঁড়ির দিকে দৃষ্টি যেতেই। হাই তুলতে তুলতে নামছে তার ছোট ছেলে। বাদামি রঙের একটা 3/4 প্যান্ট আর ঢিলেঢালা একটা কালো টি শার্ট পরে চোখ ডলতে ডলতে সিঁড়ির শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে অসীমকে দেখে ভীষণ চমকে গিয়ে খানিকটা নড়ে উঠল সাউকি। কণ্ঠ চিরে ভারী স্বরে সালাম দিল তৎক্ষণাৎ। অসীম সালামের জবাব দিয়ে মিনিটখানেক ছোট ছেলেকে অবলোকন করে চলে গেল নিজ কক্ষে। সাউকি দাঁড়িয়ে রইল ঠায়। ডান হাতটা আপনা আপনি চলে গেল বুকে চেপে ধরে দাঁড়িয়ে থেকে মাকে বলল, কিছু হয়েছে? বিড়াল খামচি দিয়েছে। কোথাকার বিড়াল? টিকা দিতে হবে না? নাস্তা সেরে নিয়ে যাস তুই। আমি? অপ্রতিভ ভঙ্গিতে সাউকি বলতে শাহনাজ শক্ত গলায় বলল, কেন? তোর বাবা তোকে খেয়ে ফেলবে নাকি? একটু একটু করে ফ্রি হবি, না হলে কিভাবে হয় বাবা? বাপ ছেলেরা আজীবন এমন ঠান্ডা যুদ্ধ চালিয়ে গেলে আমি যাব কই? শেষের কথাটা করুণ স্বরে বলে শাহনাজ দীর্ঘশ্বাস ফেলে। রান্নাঘর থেকে তখন ব্যস্ত পায়ে এগিয়ে আসে আরেক নারী মূর্তি। হাতে তার চায়ের কাপ ভর্তি এক বিশাল ট্রে। সাউকি ওই মায়াবী মুখটা দেখে স্মিত হেসে নিজের কাপটা তুলে নিয়ে বলে ওঠে, ভাবি, কত সুন্দর করে হাসো তুমি। দেখলে সকালটাই ভালো হয়ে যায় আমার। তোমার শ্বশুরকে বলতে পারো না এমন করে একটু হাসতে? একটু শিখিয়ে দিতে পারো না? নাফিয়া এই বাড়ির বড় বউ, অসীম তালুকদারের বড় ছেলে শাহেদের স্ত্রী। ছোট দেবরের কথায় তার কান মলে দিয়ে বলে, হাসবে। মন মতো একটা সিজিপি এনে দে, সে অবশ্যই হাসবে। আর সিজিপিএ ফেল ঠেকানোই মুশকিল হলো। মেজো ভাইয়া যে কি করতো, সারাদিন রাস্তায় ঘোরাঘুরি করেও ফার্স্ট ক্লাস এনে দিত। আসলেই ভাইয়া জিনিয়াস। সে তো তখন পাওয়ার খাটিয়ে এক্সাম হল ফাঁকা করে অন্যেরটা দেখে লিখত মেজো ভাইয়া। বারান্দা থেকে ভেসে এলো রিনরিনে তরুণী স্বর। এ বাড়ির একমাত্র মেয়ে সিমিন, যে এইবার উচ্চ মাধ্যমিক দিয়েছে। সম্পর্কে অসীমের ভাগ্নি হলেও এতিম মেয়েটিকে শাহানার অসীম তালুকদার পেলেছে নিজেদের কন্যা সন্তানের মতো। শাহেদ, সাদ আর সাউকি তিন ভাইয়ের সবচেয়ে আদরা স্নেহের মানুষ সিমিন। সাউকি বোনের কথার পিঠে দাঁতে দাঁত চেপে বলে, এসব বলছিস তুই? ওই যে দক্ষিণের ঘরে ঘুমন্ত বাঘের ঘুমটা ভেঙে গেলে তোর এসব কথা শুনে ফেললে কি হবে জানিস? কি আবার হবে? কিছুই হবে না। তা ঠিক, যে আহ্লাদ পাস তুই, তোর তো 7 খুন মাফ। অথচ আমার বেলাতে তোর মামু শিবের তপস্যা ভাঙে, অসীম তালুকদারের বেহুদা রাগ ভাঙে না। সিমিন ফোন নিয়ে বসে পড়ে ড্রয়িং রুমে। সাউকি চা খেতে খেতে বোনকে তেরছা নজরে এক পলক দেখে বলে, কি সারাদিন ফোন নিয়ে পড়ে থাকিস? দে ফোনটা আমার কাছে দে। সিমিন ফোনটা সাউকির হাতে তুলে দিয়ে মন খারাপের সুরে বলে, আর কি করব, টুকটাক লেখালেখি করি। আমার ফোন ঘেটে তুমি কিচ্ছু পাবে না, আমি অন্য লেভেলের মেয়ে। সাউকি সিমিনের পাশে বসে হালকা গলায় বলে উঠল, উপন্যাস লিখবি? আচ্ছা, তোর এই উপন্যাসে নায়কের নাম দিবি সাউকি, বাবার নাম দিবি অসীম তালুকদার, এবং গল্পে দেখাবি নায়কটা খুব ভীতু, ভীষণ সিরিয়াস টাইপের ভীতু। বাবার সামনে গেলে হাঁটু কাঁপে তার। এর জন্য নায়ক এখন অবধি একটা প্রেম করে উঠতে পারিনি, কারণ নায়কের বাবার সামনে গিয়ে আব্বা আমি ওই মেয়েকে বিয়ে করব বলে হাঙ্কি পাঙ্কি করার সাহস নেই। ওসব সাত তালুকদারের সাথে যায়, সাউকি তালুকদার পারে না। সিমিন তিতিবিরক্ত হয়ে বলে উঠল, বড্ড বেশি ভীতু তুমি, ছি। সাউকি হাই তুলে বলে, ভীতু না, আমি বুদ্ধিমান এবং সৎ। অযথা প্রেম করে কোনো মেয়ের লাইফ হেল করছি না, কারণ ইহ জনমে ওই অসীম তালুকদার আমার আবদার মানবে না। আমিও বাবার বিরুদ্ধে যেতে পারবো না। মাঝখান থেকে একটা ইনোসেন্ট মেয়ের অভিশাপ নিয়ে লাভ কি? এই তোর তো উচিত তোর ভাইয়ের এহেন সততা নিয়ে গর্ব করা। আচ্ছা, গর্ব করব, কিভাবে করব? তোর মামু মানে অসীম তালুকদারের কাছ থেকে আমার হেলমেটের জন্য কিছু অনুদান এনে দিলেই তোর গর্ব করা হয়ে যাবে। যা। সিমিন তার লেখালেখিতে অসুবিধা হচ্ছিল দেখে ফোন নিয়ে উঠে চলে যেতে নিলে সাউকি আবার টেনে ধরল ওকে। ফাজলামি সুরে বলে, গল্পের বাকি থিমটা শুনে যা। বিরক্তির শ্বাস ফেলে সিমিন অস্ফুটে বলে, বলো। লিখবি নায়কটা পরে বাবার পছন্দে ব্রয়লার মুরগির মতো ফর্সা দেখতে কচি এক মেয়েকে বিয়ে করেছে, বাবার বন্ধুর মেয়ে। আচ্ছা, বাস্তবে তোর মামুর বন্ধুর এমন কোনো মেয়ে আছে? আমার মনে পড়ছে না।
আছে তো, জাফর আঙ্কেলের মেয়েটা, মিমি আপু। মিমি? ওই সর্দি মিমি? তাহলে আমি সেফ জোনে আছি। ওটা আমার চেয়ে বয়সে বড়। ঝুললে 7 তালুকদারের গলায় ঝুলতে পারে। সিমিন একটু নাক কুচকালো, আপত্তি দেখিয়ে বলল, ইশাল্লাহ, আমি মেজো ভাইয়ার পাশে ওই মিমিকে কল্পনাও করতে পারি না। একদম বেমানান। কেন, তোর মেজো ভাই প্রিন্স চার্মিং নাকি? গায়ের রং আমার চেয়ে 2 শেড ময়লা। না, তা ঠিক না, তবুও মেজো ভাইয়ার বউ হিসেবে আমার কল্পনাতে চলে আসে দেবী চৌধুরানীর মতো দুর্ধর্ষ ব্যক্তিত্ব। এ পর্যায়ে সাউকি একটু কৌতূহলী হয়ে উঠল, বোনকে বলল। আর আমার পাশে? হাই তুলে সিমিন সোফাতে পিঠ এলিয়ে দিয়ে ফাজলামি সুরে বলে, তোমার পাশে কাপি ব্যক্তিত্ব কল্পনা করি, যে তোমার মতো ভীতু হবে। বিয়ের পর তোমাদের জুটির নাম দেব আমি ঠক ঠক জুটি, যারা ঠক ঠক করে কাঁপে। সাউকি বোনের অপমান গায়ে মাখল না, বসে বসে পা তোলাতে থাকে। তার দৃষ্টি দক্ষিণের কক্ষের বন্ধ দরজায় নিবদ্ধ। আজ এত দেরি হচ্ছে কেন সে এটাই বুঝতে পারছে না। গার্লস স্কুলের অ্যাসেম্বলির সময় কি হয়নি? তার কি ফোনে অ্যালার্ম সেট করা নেই? ভাই হিসেবে এখন সাউকির দায়িত্ব কি ডেকে দেবে ভাইকে? দ্বিধাগ্রস্ত সাউকি। নাফিয়া দরজায় 2 বার ধাক্কা দিতেই ওপাশ থেকে ঘুম জড়ানো ভারী গলার আওয়াজ এলো, কণ্ঠে বিরক্তির সুর। চা লাগবে না ভাবি, রোজ রোজ কত বলবো। নিশ্চুপ হেসে নিল নাফিয়া। কতক্ষণ পর পর বলল, চা নিয়ে আসিনি, বালিশের কাপড় আর জানালার পর্দা ধোবো আজ, ওগুলো খুলে নিতে এসেছি। আর বলছি যে সকালে কিন্তু 7:30 প্রায়, গার্লস স্কুলের অ্যাসেম্বলি কিন্তু শুরু হয়ে গিয়েছে। নাফিয়া বলে শেষ করতে পারল না বাক্যটা। ঘুম ঘুম ঘোলাটে চোখ দুটো মেলে যায় তৎক্ষণাৎ। গাঢ় বাদামি একজোড়া চোখ সিলিংয়ের ফ্যানের দিকে মিনিটখানেক ভাবলেশীন হয়ে চেয়ে থেকে বন্ধ করে নেয় পুনর্বার। দৃষ্টিপটে থালার মতো গোলাকৃতির একটা কাদো কাদো মুখ, সেই মুখটাতে 2 বড় বড় চোখ আছে। সেই চোখে আছে চোরা দৃষ্টি, চোরের মতো লুকিয়ে তাকায় যে, ঠিক চোরের মতো। বাইরে নাফিয়া আবারও কড়া নেড়ে উঠে, কি হলো? 7:13 কিন্তু, আর 17 মিনিট। হুড়মুড়িয়ে উঠে বসে লম্বা মানুষটা। চোখ ডলে এক হাতে গায়ের কমফোর্টার সরিয়ে বিছানা ছেড়ে গিয়ে দরজা খুলে দেয়। ঘুরে এসে দ্রুত ঢুকে পড়ে ওয়াশরুমে। দাঁত ব্রাশ করে নেয় অতি দ্রুত গায়ের কুচকানো সাদা টি শার্টটা খুলে পরে নেয় একটা শার্ট। গলার কাছের বোতামটা অবধি যত্ন সহকারে লাগিয়ে পুরোপুরি ভোল পাল্টে চুলে ব্রাশ ছোঁয়ায়। নাফিয়া কোলবালিশের কাভার খুলে নিতে নিতে ঠাট্টার ছলে মেজ দেবরকে বলে, এসব আর আমি পারি না। তোমরা বড় হয়েছ, বিয়ে শাদি করে নিজ মানুষ এনে নাও। সাত সকালে তোমাদের ঘরের দরজায় দাঁড়িয়ে রোজ কড়া নাড়তে বিরক্ত লাগে। সাদ চুপচাপ ঘুরে আয়নায় নিজেকে এক ঝলক দেখলো। ভাবির কথা জবাব না দিয়ে শুকনো হেসে লম্বা কদমে বেরোলো ঘর থেকে। নাফিয়া বলে যেতে থাকে, সামনের গেট হয়ে যাও। আব্বার মেজাজ ইতিমধ্যে খারাপ হয়েছে। বউ দেখতে যাচ্ছ, বাপের সাথে ঝগড়া লাগিয়ে বাজে মুড নিয়ে যাওয়ার দরকার নেই। সুব্রত দেখছে ওর সামনে দাঁড়িয়ে থাকা নেহাত শিশু দেখতে এক 27-এর পুরুষকে, যেন সে এইমাত্র দুনিয়াতে এসেছে। জাগতিক কোনো কিছু সম্পর্কে নেই কোনো জ্ঞান, মুখের ভঙ্গি ঠিক অমনি আলাভোলা। সুব্রত শ্বাস ফেলে গিরগিটি না গিয়ে, কার গতি দ্রুত, কে সবচেয়ে দ্রুত ভোল পাল্টাতে পারে ভাবছে সুব্রত। উমর সিগারেটের বেশ আয়েশ করে একটা টান দিতে গিয়েও দিতে পারল না। ওর পাশে সহজ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা এতক্ষণে ব্যক্তিটা কেমন কঠোর হাতে ছটকা মেরে সিগারেটটা নিয়ে ফেলল। পরপর পায়ের জুতো দিয়ে পিষে ফেলল ওটা। বাকিদের কৌতূহল দৃষ্টি সাদ আর ওমরের দিকে নিবদ্ধ। ঢোক গিলছে ওমর। তার আগেই সাদ বেশ ঠান্ডা গলায় বলে, বলেছিলাম না এই টাইমে সিগারেট ধরাবি না। ওমর ইতস্তত করে হাতের তালু ঘষে বলে, মানে তারা তো আসেনি, 5 মিনিটে টানা হয়ে যেত। ওরা গন্ধ পাবে। সকাল সকাল আমার বন্ধুরা কারো বিরক্তির কারণ হোক, আমি চাই না। বিশেষ করে ওর বিরক্তির কারণ হোক, আমি চাই না। নিলয় হেয়ালি করে উঠল, আরে ধুর, আজকালকার এই মেয়েগুলো উল্টো সিগারেট পছন্দ করে, তুই চাপ নিস না, ভাবি মাইন্ড। শেষের কথাগুলো কণ্ঠে রয়ে যায় ওর। সুব্রত মুখ চেপে ধরে নিলয়ের। ওমর টান টান হয়ে দাঁড়ায়। প্রত্যেকে নিজের স্থানে সতর্ক ভঙ্গিতে দাঁড়িয়ে রয়। শুধু নির্লিপ্ত সাদ চুপচাপ তাকিয়ে আছে বঙ্গবন্ধু সড়কের ও মাথায়। অদূর হতে এক ঝাঁক ষোড়শী বরগুনা বালিকা উচ্চ বিদ্যালয়, সবুজ সাদা ইউনিফর্ম আর 2 পাশে বেনুনি দুলিয়ে কিচিরমিচির কলরব তুলে মুখোমুখি এগিয়ে আসছে।
সাদের দৃষ্টি স্থির সব থেকে মাঝখানে ব্যক্তিটাতে, যার দুপাশের মেয়েগুলো হাসতে হাসতে ভেঙে পড়লেও সে ধীর কদমে এগুচ্ছে শরীর ভর্তি সমুদ্র সমান সংকোচ নিয়ে। দৃষ্টি বরাবরের নেই পায়ের নখে নিবদ্ধ। দুই পাশে ওর হেসে কুটে ভেঙে যাওয়া মেয়ে দুটো যখন ঠাট্টার ছলে কনুই দিয়ে গুঁতো মারল ওকে, তবুও চোখ দুটো তুলল না। বড়জোর পাতলা ঠোঁট দুটো বাঁকিয়ে সামান্য হাসলো। কিন্তু যখন এগুতে এগুতে 6 জোড়া কদম নিরঞ্জন কাকার দোকান অবধি পৌঁছালো, প্রত্যেকেই হাসি থামালো। আর ওই যে থালার মতো গোলাকৃতির কাদো কাদো মুখটা সংকোচ আর আড়ষ্টতায় ছাই চাপিয়ে খুব সাহস করে তুলল ডাগর ডাগর চোখ দুটো। তাকালো সরাসরি রাস্তায় একপাশে শান্ত ভঙ্গিতে চায়ের কাপ হাতে দাঁড়িয়ে থাকা নীল চেক শার্ট পরিহিত লম্বা লোকটার চোখে। সাদের নিষ্প্রভ দৃষ্টি ষোড়শীর মুখ আর চোখের নিচে ল্যাপটানো কাজলে আটকে আছে। গার্লস স্কুলের পিয়ন সাদেক কাকা খুব জোরে বেল পিটাতে শুরু করলো। তখনই অ্যাসেম্বলি শুরু হয়ে গিয়েছে। গোলমুখে ষোড়শী হাতে টান খেলো আচানক। দুর্ধর্ষ বান্ধবী দুজন ওর 2 হাত টেনে ধরে ছুটল স্কুলের গেট বরাবর, চেঁচিয়ে বলল, পা চালা রে নিশা, আফতাব স্যার সেই দিনের মতন কান ধরাবে। নিশা ছুটছে, কদমে গতি আছে, তবে জোর নেই যেন। বেনি দুলিয়ে মাথা ঘুরিয়ে পরপর 2 বার তাকিয়েছে সাদের দিকে। সাদের শান্ত চোখে। স্কুলের গেট ঠিক 7:30 নাগাদ বন্ধ করে দেওয়া হলে সাদ নড়ে চড়ে গলা খাকারি দিল। নিরঞ্জন কাকা আরও 1 কাপ চা বানিয়ে এগিয়ে দেয়। সুব্রত হঠাৎ কণ্ঠে রাশভারী বিরক্তি নিয়ে বলে ওঠে, ইটস এ ম্যাটার অফ গ্রেট বিরক্তি। ওই মেয়েও ফ্যাল করে তাকায়, আর তুইও তাকাবি বলেই রোজ সকালে এখানে আসিস। আই এম শিওর ওই মেয়ে তোকে হার্ডলি পছন্দ করে। বয়সে বড় কোনো মেয়ে হলে বুঝতে পারতাম না, তবে এ তো একটা বোকাশোকা শিশু, তাই এক্সপ্রেশন দেখেই বুঝে ফেলেছে তুইও ওই মেয়েকে পছন্দ করিস। শুধু পছন্দ না, তোর পছন্দের লিস্টে খুব বাজেভাবে ফেসে গিয়েছে ওই আলা ভোলা মেয়েটা। আর তোরা দুজন যখন এভাবে তাকাতাকি করিসই রোজ, তাহলে একটু সামনে আগা। আমরাও বড় আশা নিয়ে বসে আছি, তুই প্রেম করবি আর আমরা পাহারা দেব। সাদ চুপচাপ চায়ের কাপে শেষ চুমুক দিয়ে কাপ নামিয়ে রাখলো। সুব্রত ও কপাল কুচকে ফের বলল, কিছু বল, আটকাচ্ছিস কোথায়? পকেট হাতড়ে বাইকের চাবি নিয়ে লেকের পাড়ে পার্ক করে রাখা কালো রঙের অ্যাপাচিটার দিকে এগুতে এগুতে ঠান্ডা গলায় বলল, আটকাচ্ছে বাস্তবতায়। বাস্তবতা? পেছন থেকে সুব্রত, নিলয় আর ওমর একই সঙ্গে প্রশ্ন করে বসলো। সাদ নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল, প্রথমত আমাদের বয়সের পার্থক্য, মাশাল্লাহ। দ্বিতীয়ত এই মেয়ে আমার মতো ফালতু লোকের সংসার করতে পারবে বলে মনে হয় না। তৃতীয়ত এই মেয়ের পরিবারটা সুবিধার না। এই মেয়েটাকে আজ বাড়ি থেকে বের করে দেয়, কাল বাড়ি থেকে বের করে দেয়, এই অবস্থা। এইভাবে হুট করে কোনো একদিন বের করে দেবে, আর এই মেয়েটা এসে বলবে আমাকে বিয়ে করেন। চাকরি নেই বাকরি নেই, আমি তখন কি আঙুল চুষবো? এই বড্ড ঝামেলা, এত বড্ড ঝামেলা সাদের পছন্দ না। চতুর্থ, আই এম শিওর এই মেয়েকে খুব কাছ থেকে আমি সহ্য করতে পারবো না। আই এম শিওর এই মেয়ে যতটা এলাভোলা দেখতে ততটা আসলে নয়। সুব্রত তবদা খেয়ে দাঁড়িয়ে রইল। পরপর চাপা আওয়াজে চেঁচিয়ে বলল, এত 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 বাস্তবতার দেয়াল থাকলে তো আসিস কেন রোজ? বাইকে উঠে বাইক স্টার্ট করলো সাদ। পরপর বলল, দিনের শুরুতে এর মুখটা দেখলে ভালো লাগে, এটাও আমার জীবনে একটা বাস্তবতা। তো কদিন চলবে এসব? ওর বাল পাকনা পরবন আর ইজত দুলাভাইটা যখন ওকে কোনো ইতালি প্রবেশীর হাতে তুলে দিবে, ঠিক ততদিন পর্যন্ত। লেক পাড়ের রাস্তার ধুলো উড়িয়ে অ্যাপাচিটা ছুটে যায়। সুব্রত বোকা বোকা মুখ করিয়ে দাঁড়িয়ে থাকে। মৃদু শ্বাস ফেলে মিনমিন স্বরে বলে, ঠাকুর, কপাল করে একটা বন্ধু জুটিয়ে দিয়েছিলে বটে, মাথা ভাঙা কোথাকার। আজকের দিনে তৃতীয় দুর্ঘটনা ঘটে গিয়েছে অসীম তালুকদারের সাথে। মন মেজাজ শান্ত করে সকাল 9টা নাগাদ একটু বেরিয়েছিল তালুকদার মিলসের ক্যাশ দেখবে বলে। গেটে পা রাখতে আর পারল না। প্রধান গেটে মেসার্স তালুকদার অ্যান্ড সন্স লেখা মস্ত বড় সাইনবোর্ডটা হুট করে খুলে পড়েছে ঠিক পায়ের উপর। ভাগ্যগুণে মাথা বেঁচেছে, তবে পায়ের অবস্থা বেগতিক। তালুকদার কসমেটিক্স থেকে খবর পেয়ে ছুটে এসেছে সাউকি। ভয়ে ভয়ে বাবার সামনে দাঁড়িয়ে বলেছে, আব্বু হসপিটালে গেলে ভালো হয় না? দাঁতে দাঁত চেপে কাতরাচ্ছিলেন অসীম। বললেন, না, ভালো হয় না। আমাকে তো এখন আমার শ্বশুর বাড়িতে নিয়ে গেলে ভালো হয়। যাবে তোমার নানু বাড়ি আব্বা? যাও, অল মদিনা মিষ্টান্ন ভান্ডার থেকে 5 কেজি মিষ্টি কিনে আনো। তবে আব্বু খেপে যাচ্ছেন কেন? তুমি আহমুকের মতো কথা বলছো কেন? কোথায় ধরে ধরে হসপিটালে নিয়ে যাবে তা না, এক একজন বিশ্ব নিদর্শন জন্ম দিয়েছি আমি।
আরেকজন তো সারাদিন উধাও। মেজো ভাইয়াকে কল করব? না থাক বাপ, তার দরকার নেই। তুমি নিয়ে যাও হাসপাতালে, নিয়ে গিয়ে আমাকে উদ্ধার করো। সাউকি এসে বাবার হাত ধরলো, নিজের কাঁধে বাবার হাতটা রেখে উঠে দাঁড়ালো। একটু যেন আবেগপ্রবণ হলো সাউকি। আজ বহুকাল পরে আবার আব্বুর পায়ে ব্যথার ছুতোয় আব্বুকে ছুতে পারল। শেষ ছুঁয়েছিল গতবার ঈদের নামাজের পর কোলাকুলি করতে গিয়ে। কালো রঙের ক্রসবেলটা জলপাই রঙের কামিজের উপর আড়াআড়ি করে রাখলো সে। হাত কাঁপছে তার, কাজটা ঠিকঠাকভাবে হচ্ছে না, অথচ এমার্জেন্সিতে পেশেন্ট এসে ভর্তি হয়ে গিয়েছে। হেডম্যাম শাস্তিস্বরূপ একই জ্বালা ঘাড়ে তুলে দিল কে জানে। ওদিকে তখনকার ঘটনায় গা এখনো কাঁপছে মুহুর্মুহু। ওর চোখে শুকিয়ে যাওয়া জলও আবার মুছতে চাইল অকারণে। বরগুনা নার্সিং ইনস্টিটিউটের হোস্টেলের বারান্দা দিয়ে সিনিয়ররা সবাইকে তাড়া দিতে দিতে নামছে। আজ সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মিটিং হবে, তবে ও সেখানে থাকতে পারবে না, ওকে যেতে হবে এমার্জেন্সি ওয়ার্ডে অগত্যায়। বাইরে থেকে হুড়মুড় করে ঘরে ঢুকলো তন্নি। কণ্ঠে চাপা উত্তেজনা নিয়ে ডেকে উঠল, এই মুর্সনা শুনেছিস? মেডিসিন ওয়ার্ল্ডে কেলেঙ্কারি ঘটে গিয়েছে। এক আধবুড়ো পেশেন্ট ফার্স্ট ইয়ারে রাত্রির গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে, সেটা নিয়ে ঝামেলা চলছে ওয়ার্ডে। বুড়োর খায়েশ দেয়, এক নিজে পা ভাঙা পেশেন্ট, তার উপর রাত্রি তার মেয়ের বয়সী সেবিকা। শরীরে নিদারুণ যন্ত্রণা নিয়েও এদের চেতনাদণ্ড এভাবে খুজলি করে ওঠে। মূর্ছনা চুপচাপ আয়নার ভেতর থেকে তন্নির প্রতিবিম্বের দিকে তাকায়। পরপর নিজের কৃষ্ণবর্ণের গাল দুটোতে নিভিয়া ক্রিম লাগাতে গিয়েও লাগায় না। এসবের তার প্রয়োজন নেই। ক্রিমের কৌটাটা আয়নার সামনে রেখে দিয়ে পুনরায় নিজের কান্না আটকানোর চেষ্টা করে থমথমে গলায় বলে ওঠে, মেয়ের বয়সী সেবিকা? এদের চেতনাদণ্ড দাঁড়ায় না কিসে বলতো? মোরগ মুরগি থেকে শুরু করে গবাদি পশু, রাস্তার পাগলের নোংরা চিটচিটে শরীর দেখলেও এরা চেতনা হারায়। আমাকে দেখ, কি নিকৃষ্ট কুচকুচে, কি কুৎসিত আমি। আমাকেও নাকি মানুষের ছুঁয়ে দিতে রুচি হয়। ছি। বলতে বলতে আবারও ডুকরে কেঁদে ওঠে মূর্ছনা। তন্নি আহত চোখে তাকিয়ে আছে। ও জানে মূর্ছনা কেন কাঁদছে। মূর্ছনা প্রায় যে কারণে কাঁদে ঠিক সেই কারণেই কাঁদছে। তবে তন্নি সান্ত্বনা দিতে আর এগোয় না, কারণ মূর্ছনার সান্ত্বনার প্রয়োজন নেই। মারাত্মক শক্ত এই মেয়েটি নিজেই নিজেকে সামলাতে জানে। তাই খুব স্বাভাবিক গলায় তন্নি বলে উঠল, ইমার্জেন্সিতে আয়, কেউ নেই ওখানে। একটা ছেলে এসেছে তার বাবাকে নিয়ে, তালুকদার মিলসির মালিক, ডক্টর মেহেদি স্যারের রিলেটিভ। তুই গিয়ে একটু দেখ। জরুরি বিভাগের কিছু কর্মচারী ব্যতিব্যস্ত হয়ে অসীমকে ধরে বসালেন উঁচু বেডটাতে। সাউকি তখন চারিপাশে চোখ বুলিয়ে বলে, ডক্টর কই? নয়ন ভাই কই? মেডিসিন ওয়ানডে একটা ঝামেলা হয়েছে, সম্ভবত সেখানে। দুজন নার্স, না ঠিক নার্স নয়, তারা স্টুডেন্ট আসছে, দেখবে। ধৈর্য ধরুন ভাই। সাউকি খানিকটা বিরক্ত হলেও গুটিয়ে নিল সেটা। উল্টো কক্ষের দরজা থেকে বাইরে মাথা বের করে তালুকদার মিলসের ম্যানেজার জিল্লুরকে বলল, চাচা, বাইরে থেকে ট্রিটমেন্ট করিয়ে নেই, তবে ডক্টররা সব উধাও বলছে। নার্সিং স্টুডেন্টরা দেখবে। এখানে আনাটাই ভুল হয়েছে আব্বুকে। ব্যথা সইয়ে নিয়ে এখন চুপচাপ অসীম ধীর স্থির বললেন, অসুবিধা নেই, তারাও তো প্রশিক্ষিত। এমন সময় একজন বয় এসে সাউকিকে বলল, এই ওষুধটা বাইরে থেকে আনুন, সিস্টার এসে লাগিয়ে দেবে। আসলে সাউকি কিঞ্চিত অবাক গলায় বলল, এই সামান্য ওষুধ আপনারা রিজার্ভ রাখেন না? ভাই, আমরা কি করে রাখবো? সরকার দিলে আপনাদের মতো বাগা বাগা লোকেরাই লোক ধরে খেয়ে দেয়। আঙ্গুলটা এসে পড়ে আমাদের মতো সাধারণ কর্মচারীদের উপর। ডাক্তারদের কিছু বলেন না কেন? সাউকি শ্বাস ফেলে কাগজটা নিল। ম্যানেজার জিল্লুরকে অসীমের পাশে বসিয়ে চলে গেল বাইরে। মূর্ছনা এমার্জেন্সিতে ছুটতে ছুটতে এলো। গায়ের অ্যাপ্রনটা হাঁটতে হাঁটতেই আটকেছে। ত্রস্ত পায়ে এসে অসীমের সামনে যখন দাঁড়াবে, ঠিক তখনই দুজন অভিভাবক এলেন নিজেদের 7 বছর বয়সী পুত্র সন্তানকে নিয়ে। বাচ্চাটার সুন্নতে খতনা হয়েছে সম্ভবত। ব্যান্ডেজ থেকে রক্ত ঝরছে গলগল করে। মূর্ছনার চিৎকার শুনে বাইরে ঘরে যেতেই শুনলো বাকিটা। বাচ্চাটাকে আগলে নিয়ে বলল, এসব কিভাবে হলো? ওর না সেদিন খতনা হলো? বাচ্চাটার মা নাক টেনে জবাব দেয়, কি কপাল আমার, আজ সকালে গিন্নিমার মুরগিটা এসে সরাসরি ঠোকর বসালো। সে থেকে কি রক্ত, কি ব্যথা। ইস, কি ভয়াবহ। মূর্ছনা ব্যস্ত হয়ে পড়ল বাচ্চাটাকে নিয়ে। ওপাশের ঘরে বসে থাকা অসীম এবার চূড়ান্ত বিরক্ত। এপাশে কি ঘটেছে, কি হয়েছে তা কিছু জানতে না চেয়ে এবার চিল্লিয়ে উঠল, বলছি এটা হাসপাতাল নাকি? এই যদি হয় তোমাদের সার্ভিস, না ডিসি মহোদয়ের সাথে কথা বলতেই হবে আমার?
একজন মুরব্বীকে বসিয়ে রেখে গাছারা ভাব দেখাচ্ছ? গরিব ফকিরদের সাথে তোমাদের আচরণ কেমন তা তো এখন বেশ টের পাচ্ছি। এই ডক্টর কোথায়? মূর্ছনা চোখ বড় বড় করে উঠে দাঁড়ায়। সকালের মেজাজটা পুনরায় ফিরে পায়। দাঁতে দাঁত চেপে নিজেকে শান্ত করে রাখতে চেয়েও পারে না। অগত্যা মেজাজ চূড়ায় তুলে হনহনিয়ে চলে যায় অসীমের সামনে। খুব ঠান্ডা তবে কিঞ্চিত কড়া গলায় বলে, গরিব ফকিরদেরকে আমরা খুব ভালো মতোই ট্রিট করি আঙ্কেল। শুধু আপনাদের মতো ভিআইপি লোকগুলো বড্ড অধৈর্য। আমরা সেবিকা, আমাদের জানটা সব আহতদের সমানভাবে দিতে হয়। তবে সবার আগে শিশু এবং প্রসূতি মা আমাদের প্রায়োরিটি লিস্টে। অসীম চমকে উঠলেন। পরপর সতর্ক ভঙ্গিতে কান পাতলেন। বাইরে একটা বাচ্চা কাচ্ছে শুনে বুঝলেন তার ভুল হয়েছে বুঝতে। তবে সে বেশ অবাক এই মেয়েটির কথা বলার ভঙ্গি দেখে। অসীমের সাথে এভাবে তেজ নিয়ে সচরাচর কেউ কথা বলে না। অসীম ছোটদের কাছ থেকে এমন আচরণ পেতে অভ্যস্ত নয়। সহসাই মুখটা কালো হয় অসীমের। বুড়ো মানুষ ভুল করলে একটু সম্মানের সহিত শুধরে দেওয়া যায় না? অসীম তার সম্মুখে অবিচল শক্তভাবে দাঁড়িয়ে থাকা কৃষ্ণবর্ণের মেয়েটির থেকে দৃষ্টি সরিয়ে চুপ করে রইল। বয় এসে বলল, মূর্ছনা আপু ওনার ছেলেকে পাঠিয়েছি ওষুধ আনতে। আসছে। ওষুধটা তো আমাদের রিজার্ভে আছে, আনতে কেন পাঠালেন? বলেই মূর্ছনা ঝুঁকে বসলো অসীমের পায়ের কাছে। বড্ড কোমল হাতে ড্রেসিং করে দিয়ে চলে যায় পাশের কক্ষে। আসার পূর্বে হেডম্যামের কাছে হাজিরা দিতে সে ভুলে গিয়েছে। সাউকি সদর হাসপাতালের সামনে 4টা ডিসপেন্সারিতে ওষুধটা না পেয়ে একটু এগিয়েছিল সামনে, সে কারণে তার 5 মিনিটের দেরি। এসে বাবার পায়ে ব্যান্ডেজ দেখে জিল্লুরকে বলল, ওষুধ ছিল নাকি? বাবাকে ধরে ধরে রিক্সা ডেকে তুলে দিল রিক্সাতে। অসীমের কালো মুখটা দেখে এক ফাঁকে জিল্লুরকে বলল, কিছু কি হয়েছে আমার অনুপস্থিতিতে? একটা নাচ এসে ধমক দিয়েছে স্যারকে। তাজ্জব বনে গেল সাউকি। গা জ্বলে উঠল। চাপা আক্রোশ নিয়ে বলল, ধমকেছে মানে? কোন নার্স? চলেন তো একটু দেখিয়ে দিন। বাবার প্রসঙ্গে এলে তালুকদারের এই ছোট ছেলেটিও মারাত্মক মেজাজি হয়ে ওঠে। জিল্লুর ওকে শান্ত করতে বললেন, আস্তে ধীরে সাদের মতো খম খম করছে কেন? নার্সদের ওমন মেজাজ থাকে, নার্সরা ওমন করে টুকটাক বলে। তাছাড়া স্যারের ভুল ছিল এখানে। চলো চেতনি করো না, স্যার শুনলে উল্টো কথা শুনবে তোমাকেই। সাউকি শ্বাস ফেলে রিক্সায় বাবার পাশে গিয়ে বসলো। থমথমে গলায় বলল, এখন কোথায় যাব আব্বু? মিলে। রিক্সা যখন মেন গেট থেকে ঘুরে গেল ঠিক তার 3-4 সেকেন্ড পরে হাঁপাতে হাঁপাতে ছুটে এলো মূর্ছনা সেথায়। আশেপাশে তাকিয়ে খুঁজছিল অসীমকে। হেডম্যামের কামরা থেকে বেরিয়েছে তখন থেকে সুপ্ত খারাপ লাগা ঘিরে ফেলেছিল তাকে। একজন মুরব্বী পেশেন্টের সাথে কথা বলার ধরনটা তার রূঢ় ছিল, এটা সত্যি। চেয়েছিল মাপ চেয়ে নিতে, তার হলো না। শ্বাস ফেলে মূর্ছনা দাঁড়িয়ে রইল। মা ঠিকই বলে, মূর্ছনা নার্সিং পড়তে এসে অস্বাভাবিক হয়ে যাচ্ছে দিনকে দিন। হাতের লাল রঙের লিপস্টিকটা সিঁথিতে ঘষতে ঘষতে ভেঙেই ফেলল মেয়েটা, যেন সিঁদুর পড়েছে। অমনভাবে হাত দিয়ে চওড়া করে দিয়ে আয়নায় দেখলো নিজের লাজুক মুখটা। পরপর তাকালো সুব্রতর চোখে, যে কিনা গোল চোখে চেয়ে মন্দিরাকেই দেখছিল। সিঁথি ভর্তি লাল রং দেখে ঢোক গিলে বলল, করেছিস কি ফাজিল? কপাল কুঁচকে নিল মন্দিরা। ফাজলামি সুরেই বলল, আমার সাথে তোর বিয়ে হবে না এটা শিওর থাক। আর আমার অন্য লোকের সাথে বিয়ে হলে এই জীবনে আমি পরস্ত্রী হয়ে তোর সামনে আসবো না। তাই আমাকে বউ সাজে এখনই দেখে রাখ। সুব্রত পকেট হাতড়ে টিস্যু পেপার বের করে ব্যতিব্যস্ত হয়ে মুছতে লাগলো মন্দিরা সিঁথি। ধমকে বলল, এইসব কাকিমার চোখে পড়লে আজ আবার মার খাবি তুই ছাগল। আরে রাখ না, একটু মার না হয় খেলাম, সুন্দর লাগছে না আমাকে? সুব্রত ব্যাকুল হাতে ওর সিঁথি মুছে দিতে দিতে কোমল স্বরে বলল, খুব সুন্দর লাগছে। তবে এটা মোস ভাই, বিয়ের পর তোকে আমি মাসে 30 কেজি সিঁদুর কিনে দিব। তুই প্রতিদিন 2 বেলা 1 কেজি সিঁথিতে লাগাবি। স্নানের আগে আধা কেজি, স্নানের পরে আধা কেজি। স্টাফ কোয়ার্টার দিঘির পাড়ের বটতলা বড্ড নিরিবিলি এখন। সুব্রত মন্দিরার পাশ ঘেঁষে বসে ঘেটে যাওয়া সিঁথি দেখে ওর 2 চোখ ভরে। এই বদ্ধ পাগল মেয়েটিকে সে হারাতে ইচ্ছুক নয় কোনোভাবেই। সাদ সহ বাকিরা বেশ দূরে বসে দিঘিতে ঢিল ছোড়ার প্রতিযোগিতা করছিল এতক্ষণ, এখন নেই। তবে আচমকাই সাদের কল পেয়ে সুব্রতর ঘোর কেটে গেলেই কলটা রিসিভ করে। ওপাশে সাদের শান্ত স্বর, উঠে যাবি জন, কর্মকর্তা আসছে। মন্দির রেখে মাথায় ওড়না টেনে নাক বরাবর হাঁটতে বল। বাইক নিয়ে আমি ডিসির বাসার সামনে দাঁড়িয়ে আছি। বিজনের নামটা শুনেই অন্তরাত্মা কাঁপল সুব্রতর। মন্দিরার 3 ভাইকে সে ভয় পায়, ততটা জমেও নেই ভয়। লাফিয়ে উঠে দাঁড়াতেই মন্দিরা বলল, এই কি হয়েছে? তুই ঘরে যা, ওড়না টান, হেঁটে যা সোজা।
রিক্সা নিয়ে বাড়ি যা। কিন্তু কেন? বলেই হালকা করে মাথাটা ঘুরিয়ে নিতেই নিজের বড় ভাইকে কোয়ার্টার এরিয়া থেকে আসতে দেখে মন্দিরা ঠাকুর বলে মুখটা ঢেকে নিল ওড়নায়। পরপর ভ্যানিটি ব্যাগ তুলে ছুটল বিপরীত দিকে। সুব্রত আর দেরি করল না, সেও ঘুরে পা বাড়ায় কালীবাড়ি রোডে উঠবে বলে। বিজন কর্মকার দাঁড়িয়ে পড়ল আচমকা। বরগুনার স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে বড্ড সফল তার পরিবার। সুব্রতর বাবাও একজন স্বর্ণকার। সেই আদিকাল থেকেই দুই স্বর্ণকার পরিবারের মাঝে কোন্দল, কেউ কারো ছায়া মারাতে ইচ্ছুক নয়। একবার মন্দিরা সুব্রতর সাথে হেসে হেসে কথা বলেছে শুনে বোনকে মেরেছিল বেশ। এখানে এসেছিল একটা কাজে। দূর থেকে সুব্রতকে দেখে কিছুটা এগুতেই নিজের বোনের মতো কাউকে দেখে খুব কৌতূহলে পা থেমেছিল তার। মন্দিরাকে আর ধরতে পারলে না, তবে কৌতূহল যে দমিয়ে রাখা দায়। সুব্রতকে ওভাবে পালাতে দেখে পিছু নিল ওর। সুব্রত টের পেয়ে শ্বাস ফেলল। এ তো মহা মুশকিল হলো। বিরক্ত হয়ে পালাতে চেয়ে ঢুকে পড়ল কালীবাড়ি মন্দিরে। আজ সেখানে মোটামুটি ভিড়। মহিলাদের ডিঙিয়ে ভেতরে যেতে পারছিল না। গেটের সামনে দাঁড়িয়ে প্রণাম জুড়ে গেয়ে উঠল, দুর্গে দুর্গে দুর্গতি নিশানী, মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে। আচমকা টের পেল কেউ হঠাৎ কাজ চেপে ধরল। আতকে উঠে চেঁচাতেই সাদ মুখ চেপে ধরে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।